আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি সম্পূর্ণা বোস। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন মাহফুজার রহমান এবং আব্দুস সালাম। আজ আমরা আলোচনা করব ফ্রান্স বনাম প্যারাগুয়ে এবং কানাডা বনাম মরক্কো ম্যাচ নিয়ে। একদিকে মরক্কোর দুর্দান্ত ৩-০ গোলের জয় কানাডার বিপক্ষে, অপরদিকে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ফ্রান্সের পৌঁছে যাওয়া কোয়ার্টার ফাইনালে। আজকে দুই ম্যাচই ছিল ভিন্ন দুই গল্প। একদিকে ফ্রান্সের দাপটে আধিপত্য, অন্যদিকে মরক্কোর পরিকল্পিত পারফরমেন্স। দুই দলই দেখিয়েছে কেন তারা বড় মঞ্চে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম। আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব কোন কৌশল মরক্কোকে এত বড় জয় এনে দিল, ফ্রান্সের দুর্বলতা ছিল কোথায়, আর ফ্রান্স কি আবারও শক্ত বার্তা দিল শিরোপা জেতার। তাহলে আর দেরি না করে শুরুতেই চলে যাই আমরা দুইজন গেস্টের কাছে। আজকে আমরা আলোচনা করব ফ্রান্স বনাম প্যারাগুয়ের ম্যাচটি নিয়ে। শুরুতেই দুইজন গেস্টের কাছে জানতে চাই, আজকে আমরা দেখেছি ফ্রান্স বনাম প্যারাগুয়ের ম্যাচটি স্কোর লাইন 1-0, এবং আমরা দেখেছি যে ম্যাচটি ফ্রান্সের পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বলে কি মনে করছেন আপনারা? আনান সিটির পৃষ্ঠপোষকতায় আরসিটিভি আয়োজিত বিশ্বকাপ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার সাথে সহকর্মী যারা আলোচক আছেন তাদেরকে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আমরা ফ্রান্স এবং প্যারাগুয়ের ম্যাচ নিয়ে। এবং ফ্রান্স আমরা জানি, সবাই জানি ফ্রান্স অসাধারণ একটা টিম। গত বিশ্বকাপে তারা রানার্স আপ হয়েছিলেন এবং অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় এবার ওয়ার্ল্ড কাপে ফ্রান্সকে অনেক পরিপূর্ণ মনে হয়েছে আমার কাছে। কারণ তারা প্যারাগুয়ের সাথে যেভাবে খেলা খেলছে, তাদের যে ফরমেশনটা ছিল 4-2-3-1, অর্থাৎ ডিফেন্স এবং আক্রমণ ভাগটা তারা অনেক শক্তিশালী করেছেন। আমরা জানি যে কিলিয়ান এমবাপ্পে ভয়ানক একজন স্ট্রাইকার, সাথে ওসমান ডেম্বেলে এবং ওয়েলসি আছে, এবং তাদের যে নিয়ন্ত্রিত ফুটবল এবং ডিফেন্স মিডফিল্ড সব থেকে গোছালো আক্রমণ ছিল। এবং গোটা ম্যাচেই শুধু তারা একটা সুযোগ পেয়েছিল এবং সেই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে, এবং এই সুযোগটা লেগেই আজকে তারা ফল পেয়ে গিয়েছিল আর কি। তো মূলত এক কথা যদি বলি, তাদের সুনিয়ন্ত্রিত ফুটবল খেলার কারণেই আজকে তারা জয় নিতে পেরেছে। ধন্যবাদ আরসিটিভিকে আনান সিটির সৌজন্যে বিশ্বকাপ পরবর্তী ম্যাচ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে শুরুতেই আমি বলতে চাই যে ফ্রান্স এবং প্যারাগুয়ের যে খেলাটা হয়েছে, অসম্ভব সুন্দর একটা খেলা হয়েছে। ফ্রান্স গতবারের রানার আপ, সেই হিসেবে তারা যে স্টার্ট আপটা ছিল সেটা সুন্দর ছিল। আর কিলিয়ান এমবাপ্পের মতো একটা প্লেয়ার এখন পর্যন্ত বিশ্বকাপে 7টি গোল করেছেন মেসির সাথে তার একটা মেসির সাথে, এবং সর্বমোট বিশ্বকাপে তার গোল সংখ্যা হচ্ছে 17। তো আমার মতে ফ্রান্স যে মাপের দল, তার সাথে প্যারাগুয়ের যদি তুলনা করা হয়, এটা একটু ডিফিকাল্টি হবে প্যারাগুয়ের জন্য। তারপরে আমি প্যারাগুয়ের স্পেশালি গুস্তাভো কোচ, ওনাকে ধন্যবাদ জানাবো। ওনার কারণেই প্যারাগুয়ে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। আর যার কথা না বললে নয়, অরল্যান্ডো গিল, প্যারাগুয়ের গোলকিপার, দুর্দান্ত সেভ করেছে, মারাত্মক সেভ করেছে, যার কারণে তারা খেলাটাকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে। এবার আমরা জানতে চাই, হারলেও কি প্যারাগুয়ে নিজেদের সামর্থ্যে প্রমাণ দিতে পেরেছে? ধন্যবাদ। আসলে প্যারাগুয়েকে যদি আমি বলি, তাহলে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট খেলেছে, এবং তাদের মিডফিল্ড থেকে শুরু করে, যদিও তারা প্রথম থেকে রক্ষণ ভাগ ধরে খেলেছে 5-4-1 ফরমেশনে খেলার শুরুতেই কিন্তু বোঝা গিয়েছে যে প্যারাগুয়ে তারা ডিফেন্সিভ মোডে আছে। তারা খুব একটা অফেন্সিভে যায়নি, নিজেদের ভিতরে বল পাসিং অ্যাবিলিটি নিয়ে খেলেছে। তো সব মিলিয়ে বলবো যে 2-3 প্লেয়ার 2-3 বার অ্যাটাকে গিয়েছিল, অ্যান্থনিও ছিল, গ্যাব্রিয়েল ছিল। তো সব মিলিয়ে প্যারাগুয়ের এই স্টেজে বিশ্বকাপের মতো বড় একটা মঞ্চে এসে এইরকম পারফরমেন্স করা ফ্রান্সের মতো টিমের সাথে নিঃসন্দেহে দারুণ। এটা তাদের প্রশংসার দাবিদার বলা যায়। না, নিঃসন্দেহে প্যারাগুয়ে অনেক লড়াকু মন মানসিকতার পরিচয় দিয়েছে। কারণ আমরা যদি দেখি ল্যাটিন আমেরিকার এই দেশটি, আমি ধরে নিলাম যে আর্জেন্টিনা ব্রাজিলের সাথেও কিন্তু অনেকবার লড়ছে, তো তাদের যে পারফরমেন্স, তারা কখনোই ফ্রান্সের সাথে যে পারফরমেন্সটা দিয়েছে
এরকম পারফরমেন্স দিতে পারেনি, সবসময় তারা পরাজিত হয়েছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে প্যারাগুয়ে নতুন করে চিনিয়েছে, জার্মানিকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে। আজকের যে ফ্রান্সের সাথে যে ম্যাচটা অসাধারণ খেলিয়েছে, যদিও আমরা তাদের ফরমেশন তাকাই 5-4-1, তো আমি হয়তো মনে করছিলাম যে তারা হয়তো বা রক্ষণ ভাগটা সাজিয়ে খেলাটা শুরু করছে, হয়তো একটা পেনাল্টির দিকে নিয়ে যেতে পারে, কিন্তু না, তারা চেষ্টা করছে, হয়তো তাদের পরিকল্পনা কাজে লাগেনি। দিন শেষে তারা 70 মিনিট পর্যন্ত গোল খায়নি, এটা তারা ফ্রান্সের মতো একটা টিমের সাথে, এটা তাদের যে একটা পাওয়া তাদের যে কৌশলটা ছিল, তারা এটা হয়তো বা শেষ পর্যন্ত সাকসেস হতে পারেনি। তবে ভালো খেলেছে, এটা অসম্ভব ভালো খেলছে, এবং তারা জানিয়ে দিয়েছে যে প্যারাগুয়ে আর সেই প্রিভিয়াস যে তাদের যে একটা ছিল, দুর্বলতা ছিল, এটা নেই। তারা হয়তো সামনে আরো ভালো কিছু করবে। ফ্রান্সের পুরো বিশ্বকাপের মানে ট্যাকটিক্যাল কি মানে কার্যকর ভূমিকা ছিল বলে মনে করেন আপনারা? ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন। জি জি। ফ্রান্সের যে পরিকল্পনা বা ফ্রান্সের যে ট্যাকটিক্যালি যে বিষয়গুলো আছে, আমরা যদি একটু শুরুর দিকে তাকাই, ফ্রান্সের যিনি কোচ আছেন দিদিয়ার দেশ, ইনি কিন্তু 18, 22 এবং 26 প্রায় 3 টার্ম মিলেই কিন্তু উনি নেতৃত্ব দিচ্ছেন দলকে। আমরা জানি যে দল হিসাবেই কিন্তু আসলে একটা দল ভালো পারফরমেন্স করে, তো উনি ফ্রান্সকে সুসংগঠিত করেছেন এবং অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। শেষে আমরা যদি গ্রুপ পর্বের প্রথম যে 4টা খেলা সেদিকে তাকাই, ফ্রান্সের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে সেনেগালের বিরুদ্ধে কিন্তু 3-1 একটা জয় পেয়েছেন। গোল সংখ্যা কিন্তু অনেক বাড়তেছে ফ্রান্সের, অপরপক্ষে নরওয়ের দিকে 4-1, যেটা এই বিশ্বকাপে ফ্রান্স সবচেয়ে বেশি গোল করছে। তার মানে তাদের যে যোগ্যতা, তাদের যে সামর্থ্য, তারা দিনকে দিন অনেক উন্নতি করে ফেলছে। সুইডেনের সাথেও 3-0 গোলে, সুইডেনের সাথে 3-1 একটা জয় ছিল। সব মিলিয়ে ফ্রান্স যেভাবে তাদের পরিকল্পনা মাফিক পারফরমেন্স দেখাচ্ছে, আমার মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ফাইনালে যেতে পারে, এরকম একটা যোগ্য একটা দল। এবং তাদের যে পরিকল্পনা নিয়ে খেলছে তারা প্রতি ধাপে ধাপেই সেটা প্রমাণ করছে। এবং কালকের ম্যাচটা নিয়েও যদি আপনি দেখেন, প্যারাগুয়ের সাথে তারা খুবই বুদ্ধিদীপ্ত একটা পারফরমেন্স দেখিয়েছে, এবং বল নিয়ন্ত্রণ, মিডফিল্ড নিয়ন্ত্রণ, আক্রমণ ভাগ, এবং দিন শেষে তাদের যে পরিকল্পনা ছিল এবং সেটা সাকসেস হয়েছে। এবং তারা খুব ধৈর্যেরও পরীক্ষা দিয়েছে। জি, তারা প্যারাগুয়ে তাদেরকে মানে শারীরিকভাবে এত আঘাত করে খেলেছে, এবং তাদের ইনজুরি কিন্তু মানে বেশ কয়েকটা অনেক ফাউল হয়েছে। জি জি, কার্ডও হয়েছে, বেশ কয়েকটা আমরা কার্ডও দেখেছি। সবকিছু মিলে কিন্তু ফ্রান্স যে একটা বড় দল, তাদের ধৈর্য বলেন, মানসিকভাবে যে চাপ নেওয়ার ক্ষমতাটা বলেন। ফ্রান্সের একটা দিক দেখবেন যে তারা কিন্তু ডিবক্সের বাইরে থেকে অসম্ভব কিক করেন। জি জি জি। এবং সবাই চেষ্টা করে। ফ্রান্সের দলটা এমন একটা দল যে দেখবে মিডফিল্ডের প্লেয়ারও ডিবক্সের বাইরে থেকে শুট নিচ্ছেন। এটা কারণ হলো বলটা আজ এবারকার বিশ্বকাপে যে ফুটবলে খেলা হচ্ছে ট্রেন্ডও, তো সেটা কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যে দূর থেকে যেগুলো শট হচ্ছে গোলবারের দিকে, মানে গোলকিপারের দিকে, গোলকিপারকে অনেক বেগ পাইতে হচ্ছে সে বলগুলি, দূরপাল্লার শটগুলোতে অনেক রুখে দিতে আর কি খুব বেগ পাইতে হচ্ছে গোলকিপারকে। এই জন্য আর কি আমরা দেখতে পাচ্ছি যে আসলে ম্যাক্সিমাম দলেরই প্লেয়াররা দূর থেকে সবাই ট্রাই করছে, হয়তো একটা বলেরও কিছু একটা মেকানিজম থাকতে পারে। আপনি দেখবেন আর্জেন্টিনার সাথেও কিন্তু তো কেপ ভার্দের প্লেয়ার যে গোলটা করছে ডিবক্সের বাইরে থেকে একটা বাঁকানো শটে, গোলকিপার কিন্তু বুঝতেই পারেনি। তো ঠিক এইরকম দূরপাল্লার শটগুলো ফ্রান্স খুবই নিয়ে থাকে, মানে অনেক নিয়ে থাকে। একটা ম্যাচে দেখবেন যে 4-5টা শট আসেই এরকম। তো তাদের এই ব্যাপারটা খুব ভয়ানক, বা তাদের সামনে যে দলেই আসুক না কেন হিসাব করেই খেলতে হবে। এবং ফ্রান্স যেভাবে শট নিয়েছে তাতে আপনার প্যারাগুয়ের গোলকিপার কিন্তু মারাত্মক, দুর্দান্ত অসম্ভব সেভ করেছেন। অরল্যান্ডো গিলের কথা এইজন্য আমি আগেই বলেছি যে আমার দৃষ্টিতে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকে তাহলে সেই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মানে যোগ্য ছিল গোলকিপার। আর সর্বোপরি ফ্রান্সের কথা বলবো, প্যারাগুয়ের সাথে 76% পজিশন ধরে খেলেছে ফ্রান্স, অসম্ভব দক্ষতা দেখিয়েছে। যদিও প্যারাগুয়ে চেষ্টা করেছে কাউন্টার অ্যাটাকে 2-3 বার তারা গিয়েছিল, কিন্তু তাদের সেই এবিলিটিটা হয়ে ওঠে নাই ফ্রান্সের বিরুদ্ধে যেতে। যাই হোক, সর্বোপরি একটা কমপ্লিট প্যাকেজ, একটা সুন্দর গেম অফ ফুটবল আমরা দেখতে পেরেছি। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এবার আমরা গেস্টদের কাছে জানতে চাই কোন মুহূর্তটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ধন্যবাদ।
আসলে প্যারাগুয়ের কথা না বললে নয়, তারা 70 মিনিট পর্যন্ত ফ্রান্সকে ধরে রেখেছিল। জি, এরপরে তাদেরই ভুলের কারণে একটা পেনাল্টি সুযোগ পায় ফ্রান্স। জি এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং এটাই ম্যাচের ফলাফল। জি জি এই সেদিক থেকে বলবো যে এমবাপ্পে সুন্দর একটা টেকনিক্যাল গোল করেছে স্মুথলি। এখান থেকেই খেলাটার মূলত মোড় ঘুরে যায়। এরপরে দেখবেন 90 মিনিটে এমবাপ্পে আরও একটি চান্স মিস করেছিল। জি কিক দেওয়ার পর গোলরক্ষক অরল্যান্ডো গিল সেভ করেছেন, রিটার্ন এসেছে, এমবাপ্পে আবার দিয়েছেন, আবার সেভ করেছেন। তো এই প্রথম গোলটিকে আমি বলবো ম্যাচের টার্নিং পয়েন্ট, এবং এখান থেকে এমবাপ্পে প্লাস ফ্রান্স দুই টিমেরই খেলাটা শুরু হয় আর কি, যেটা আমরা পরে 90 মিনিটেও দেখেছি। তো টার্নিং পয়েন্ট এটাই বলা যায়, ম্যাচের ভাগ্য নির্ধারণী এই একটি গোলেই নির্ধারিত হয়েছে। জি ধন্যবাদ আপনাকে। এবার আমরা আলোচনা করব কানাডা বনাম মরক্কো ম্যাচটি নিয়ে, যেখানে মরক্কোর দুর্দান্ত 3-0 গোলে জয়ী হয়েছিল কানাডার বিপক্ষে। শুরু থেকেই মরক্কো দারুণ আত্মবিশ্বাসের সাথে খেলেছে। আপনার কি মনে হয়েছে শুরু থেকেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল? হ্যাঁ, আমি প্রথমে বলতে চাই যে মরক্কো এইবার বিশ্বকাপের একটা সারপ্রাইজ টিম। তারা গ্রুপ স্টেজ থেকে শুরু করে এখন 32-তে যে খেলতেছেন, একটা কমপ্লিট প্যাকেজ ছিল, সারপ্রাইজের প্যাকেজ ছিল। অসম্ভব সুন্দর খেলেছে তারা। গত ম্যাচেও তারা 3টি গোল করেছেন, ইউনাহি করেছেন 2টি, রাহিমি করেছেন 1টি। ওভারঅল মরক্কোর খেলাটা ডে বাই ডে কিন্তু ডেভেলপ হচ্ছে। আমরা প্রিভিয়াস ম্যাচগুলোও যদি দেখি তাহলে দেখব যে বিশেষ করে কোচকে ধন্যবাদ না দিলে নয়, মোহাম্মদ ওয়াহাবি মরক্কোর কোচ, উনি প্রত্যেকটা খেলা শেষে মরক্কো প্লেয়ারদেরকে নিয়ে আলাদাভাবে একটা করেন, যার ফল আমরা দেখি ম্যাচ বাই ম্যাচ তারা কিন্তু উন্নতি করছে। তো চমকপ্রদ দল হিসেবে মরক্কো অসাধারণ একটা টিম। বিশ্বকাপে আমার মনে হয় যে আরও কোনো চমক দিতে পারে মরক্কো নেক্সটে। মরক্কো টিমের অনেক প্লেয়ারই কিন্তু বড় বড় লিগে খেলেন। জি সেক্ষেত্রে বিশেষ করে যে হাকিমি আছেন, হাকিমি কিন্তু পিএসজির মতো একটা ক্লাবে খেলেন এবং অসম্ভব ভালো খেলেন। তো মরক্কোর দলটা কিন্তু যখন একটা দলে এরকম ভালো প্লেয়ার থাকেন, সবার কিন্তু তাকে ঘিরে একটা সাহস কাজ করে যে না, আমাদের দলে একজন ভালো প্লেয়ার আছেন, সুপারস্টার আছেন। বিশেষ করে যেমন আর্জেন্টিনার যেমন মেসি কেন্দ্রিক তাদের পরিকল্পনা হয়ে থাকে এবং দিন শেষে সাকসেস হয়। এবং মরক্কোর টিমেও দেখবেন যে হাকিমি তার রক্ষণ ভাগকে, হাকিমের নেতৃত্বে যেভাবে তারা গুছিয়ে রাখেন এবং রক্ষণ ভাগের যে পারফরমেন্স দেখিয়েছেন এখন পর্যন্ত, তারা কিন্তু গোল বেশি কনসিড করেনি। শুধু ব্রাজিলের পক্ষে মানে এক গোল একটা ছিল, ড্র ছিল। আদারওয়াইজ তাদের যে রক্ষণ ভাগের যে পারফরমেন্স অসাধারণ। এবং আমার বিশ্বাস যে মরক্কো, যেমন উনি বললেন যে সারপ্রাইজড, আসলেই সারপ্রাইজড। মরক্কো আমরা কল্পনা করতে পারিনি যে মরক্কো এরকম একটা পারফরমেন্স দেবে। গত বিশ্বকাপেও তারা অসম্ভব ভালো পারফরমেন্স দিয়েছেন। আমার ধারণা এবারও মরক্কো অনেক দূর এগিয়ে যাবে। সালাম ভাই, আমরা দেখেছি কানাডা তাদের বেশ কিছু জায়গায় প্রবলেম আর কি, দুর্বলতা প্রকাশ পেয়েছে। জি, কোন কোন জায়গাতে আপনার বলে মনে করছেন আর কি? জি ধন্যবাদ। কানাডা দল হিসাবে কানাডা অসম্ভব ভালো একটা টিম, কারণ তারা হাই প্রেসিং ফুটবল খেলে থাকে। জি, এবং আমরা গতকালের ম্যাচটা যদি দেখি সেক্ষেত্রে দেখতে পাই কানাডা শুরুর দিকে দুটো চান্স ক্রিয়েট করছিল, সেটা 4 মিনিটের মাথায় এবং 9 মিনিটের মাথায়, এবং গোল হয়ে যাওয়ার মতো একটা চান্স ক্রিয়েট করছে, কিন্তু পারেনি। তার মানে এখানে দুর্বলতা হচ্ছে তাদের আক্রমণ ভাগের। এবং দ্বিতীয়ত ম্যাচ চলাকালীন যখন প্রথম গোলটা তারা কনসিড করে, তারপর থেকেই তারা একটু তাদের খেলাটা একটু অগোছালো হয়ে গেছে। এবং অগোছালো হয়েছে, কিন্তু তারা কিন্তু বলের নিয়ন্ত্রণ ধরে রাখার পর খেলার চেষ্টা চালিয়ে গেছে আর কি। দিন শেষে 3-0 গোল যখন হয়ে যায়, তখন বোঝাই যায় যে তার তাদের যে রক্ষণ ভাগ, এটা একটা বড় ধরনের দুর্বলতা ছিল, যার কারণে তারা 3টি গোল হজম করেন। তো সর্বোপরি হাই প্রেসিং একটা টিম, এবং তাদের মিডফিল্ড, আক্রমণ ভাগ, তারপর রক্ষণ ভাগ ভালো ছিল, কিন্তু 3 গোল তাদের খেলা অনুযায়ী মনে হয়নি তারা 3টা গোল খাবে। আসলে কৌশলগতভাবে তারা পরাজিত হয়েছে। এবং মরক্কো এখানে তাদের যে কৌশল ছিল, তারা ধীরে ধীরে রক্ষণ ভাগ থেকে মিডফিল্ড থেকে আক্রমণ ভাগ এবং পরিপূর্ণতার সাথে তাদের রেজাল্ট তারা নিয়ে আসছে। এই কারণেই তারা 3টি গোল দিয়েছে। আমি এখানে একটু অ্যাড করব যে আসলে কানাডার ফিনিশারের অভাব ছিল। এটাকে গিয়েছিল ঠিক, কিন্তু তারা কমপ্লিট ফিনিশ যেটাকে বলে এটা করতে পারে না, এই জন্য হয়তো তারা গোল পায় নাই। তবে ওভারঅল ভালো খেলেছে, তাদের একটা চার্জিং মনোভাব ছিল গোটা খেলায়, ভালো প্রেশার ক্রিয়েট করতে পেরেছে। গোল বলের খেলা,
হার জিত থাকবেই, জি। পরিশেষে 3-0-তে তারা হেরেছে। জি শুভকামনা থাকলো কানাডার জন্য। এখন আমরা জানতে চাই মরক্কোর এত বড় জয়ের পেছনে কারণ কি ছিল, আর এই ফলাফলের পর কোয়ার্টার ফাইনালে মরক্কো কিভাবে ফ্রান্সের বিপক্ষে প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ। আশা করছি চমকপ্রদ একটা গেম হবে মরক্কো এবং ফ্রান্স। যেহেতু প্রভাব বিস্তারের কথা বললেন, আমি বলবো যে মরক্কো তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু নিয়ে ফুটবল খেলে। জি তাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, সংস্কৃতি আছে, যেটা তাদের খেলার ভিতর থেকে ফুটে ওঠে আর কি। তো প্রথমে আমি বলবো ইউনাহি যে প্রথম 48 মিনিটে গোলটা করেছেন, এটাতে সমস্ত মরক্কোর একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যদিও দ্বিতীয় টাইমেও সে আবার ইউনাহি দ্বিতীয় গোলটি করেছেন, তারপরে গোটা মরক্কোর খেলার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমার ছিল যে খেলায় আরও বেশ কয়েকটা গোলের চান্স ক্রিয়েট করেছিল তারা। তো অ্যাটাকিং ফুটবল বলবো, সমৃদ্ধ ফুটবল যদি বলি। আর প্রথমেই বলেছি আমি যে এইবার বিশ্বকাপের কিন্তু চমক হচ্ছে মরক্কো। আবার তারা আজকে ফ্রান্সের জেতার কারণে ফ্রান্সের সাথে তাদের একটা ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালে। চমৎকার একটা গেম হবে। গত বিশ্বকাপে 22-এর বিশ্বকাপে কিন্তু আপনার ফ্রান্স সেমিফাইনালে, সম্ভবত সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে গেছে। এবার তাদের একটা স্টেপ আগে খেলা প্রতিশোধের একটা ব্যাপার আছে। কোয়ার্টার ফাইনালে তাদের আবার মুখোমুখি হচ্ছে এবং দুর্দান্ত একটা গেম হবে। জি মরক্কোকে আমি ছোট করে দেখব না। যদিও ইউনাহি 2টি গোল দিয়েছে, আমি রাহিমিকে অনেক এগিয়ে রাখবো। অসম্ভব ধরনের ফুটবল খেলেছে সে। তো আমার মনে হয় রাহিমি এবং এমবাপে দুইজনের মধ্যে একটা ভালো কন্টেস্ট আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ কোয়ার্টার ফাইনালে। মানে একদিকে মরক্কোর যেমন হাকিমি কেন্দ্রিক রক্ষণ ভাগ, অপরপক্ষে ভয়ঙ্কর লেভেলের হচ্ছে আক্রমণ ভাগ হচ্ছে ফ্রান্সের। ওসমান ডাম্বেলে, কিলিয়ান এমবাপে, ওয়েলসি, মানে এই জায়গাটাই চমক যে এই আক্রমণ ভাগ, অপর পাশে হচ্ছে রক্ষণ ভাগ। দিন শেষে তারাই জয়ী হবে যারা ভালো খেলতে পারবে। দুই দলে কিন্তু কাউন্টার অ্যাটাকে যথেষ্ট পারদর্শী। সুযোগ পেলে কিন্তু দুই দলে যে কোনো সময় কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে দিতে পারে যে কোনো দলকে। আপনারা দেখে একটা সুন্দর খেলা হবে আশা করতেছি। কোয়ার্টার ফাইনালে যে ধরনের খেলা আমরা আশা করতেছি মরক্কো এবং ফ্রান্সের খেলাটা ঠিক সেরকমই হবে। আমরা মরক্কোর যে কয়েকটা ম্যাচ আমরা দেখেছি যাবতীয়কালে, মরক্কো কিন্তু রক্ষণ ভাগ থেকে গোছালোভাবে তার আক্রমণ ভাগে চলে যায়, কাউন্টার অ্যাটাকটা যে করে, কাউন্টার অ্যাটাকটা অসম্ভব ভালো করে। হ্যাঁ, এবং দিন শেষে তারা ফল পেয়ে যাচ্ছে। তো আশা করি যে ম্যাচটা সামনে হবে এটা অসম্ভব ভালো একটা ম্যাচ হবে এবং চমকপ্রদ একটা ম্যাচ হবে। এবার আমরা আমাদের গেস্টদের কাছে জানতে চাই নকআউট 16 পর্বের ব্রাজিল বনাম নরওয়ে এবং আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটি নিয়ে। আপনার কাছে আমরা জানতে চাই কেমন হতে পারে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে এখন দিন যত যাচ্ছে বিশ্বকাপের আমেজ, উন্মাদনা তত বাড়তেছে। তারই একটা ধারাবাহিকতায় আমরা নেক্সট খেলা দেখতে পারবো আর্জেন্টিনা এবং মিশর। তো আমি প্রথমেই বলবো যে মিশরকে ছোট করে দেখার কিছু নেই। এখানে ওয়ার্ল্ড ক্লাস কয়েকজন প্লেয়ার আছেন, মোহাম্মদ সালাহ আছেন, ওমর আছেন, তো উনারা হামজা আছেন। হামজা যেমন খেলেন বার্সেলোনায়, ওমর খেলেন ম্যানচেস্টার সিটিতে। একটা কমপ্লিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা হবে আমি আশা করতেছি। ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন সালাহ খেলে এসেছেন খুব রাফ অ্যান্ড টাফ থেকে, তো সব মিলিয়ে আর্জেন্টিনা এবং মিশরের খেলাটা একটা চমকপ্রদ খেলা হবে এবং দর্শক নন্দিত খেলা হবে, টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা হবে। আশা করতেছি বিশ্বকাপের উন্মাদনা এখান থেকেই শুরু হবে, যেহেতু সব সময় ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, যদিও আমরা জার্মানিকে হারিয়েছি, তো আশা করতেছি একটা সুন্দর খেলা উপভোগ করব আমরা আর্জেন্টিনা এবং মিশরের খেলাটা। এবার আমরা আপনার কাছে জানতে চাই কেমন হতে পারে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচটি। ধন্যবাদ। ব্রাজিল এবং নরওয়ে ম্যাচ আমরা যদি পরিসংখ্যান তাকাই, ব্রাজিল এবং নরওয়ের কোনো প্রতিপক্ষই কাউকে হারাতে পারেনি এখন অবধি। তো সেদিক থেকে একটা ম্যাজিক হচ্ছে যে সামনের ম্যাচটা আসলে কি হতে পারে। ব্রাজিল নিঃসন্দেহে ভালো দল, 5 বারের চ্যাম্পিয়ন। তবে ব্রাজিল দলের যে খেলা আমরা দেখছি, তাদের যে দলীয় পারফরমেন্স, এই পারফরমেন্সটা আমরা হলপ করে বলতে পারছি না যে ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ পাইতে পারে। সেক্ষেত্রে আবার অপরদিকে নরওয়ের যে খেলা, নরওয়ে কিন্তু দলগত খেলা, মানে পুরো দলেরই হচ্ছে একটা দলীয় পারফরমেন্স নিয়ে তারা খেলে। এবং সেই দলের যদি বলি আর্লিং হল্যান্ড ম্যান সিটিতে খেলে, তো অসাধারণ খেলেন।
তো তার সুপারস্টার। সুপারস্টার আর্লিং হল্যান্ড এবং ভয়ানক লেভেলের একজন স্ট্রাইকার, তিনি ডি বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা রাখেন এবং তার যে গতি, তার যে প্রেসিং অসাধারণ। তো সেদিক থেকে যদি ব্রাজিল একটু ভুল করে তো নরওয়ে এখানে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে, বিপজ্জনক হয়ে যাবে। এখন ব্রাজিলে খুব সাবধানে খেলতে হবে এবং দলগতভাবে খেলতে হবে। আমরা সবাই তাকিয়ে নেইমারের দিকে। নেইমার অসম্ভব একজন ভালো খেলোয়াড়, কিন্তু দুর্ভাগ্য তার ইনজুরির কারণে সে হচ্ছে নিজেকে মেলে ধরতে পারছে না। তবে আমরা ব্রাজিল সমর্থক যারা আছি আমরা খুব আমরা আশাবাদী। দলমত নির্বিশেষে আমরা নেইমারকে সবাই পছন্দ করি, কারণ ভালো খেলোয়াড়কে ভালো বলতে হবে। বাট ব্রাজিলের দুর্ভাগ্য যে নেইমারকে পাচ্ছে না। এদিক থেকে সবাইকে দলীয় পারফরমেন্স দেখাইতে হবে। নরওয়ের সাথে ভালো খেলতে গেলে দলীয় পারফরমেন্সের বিকল্প কোনো কিছুই নেই এবং সেই হাল ধরে রাখতে হবে ব্রাজিলকে, তাহলেই হয়তো বা রেজাল্ট আসতে পারে। তবে আমি এক্ষেত্রে নরওয়ের সাম্প্রতিক যে পারফরমেন্স, সেক্ষেত্রে নরওয়েকে আমি একটু এগিয়ে রাখবো। এই কারণেই নরওয়ে অনবদ্য খেলা খেলছে আর ব্রাজিলের তো একটু ল্যাকিংস আছেই। তবে আশা করি ব্রাজিল টিকে থাকুক এবং বিশ্বকাপের যে উন্মাদনা এটাও টিকে থাকুক। এবং আমরা দিন শেষে একটা আশা করছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেন একটা মুখোমুখি হয়, সেমিফাইনালে একটা মুখোমুখি। আমরা সেই প্রত্যাশায় আছি যে একটা ফুটবল মহারণ যদি হয়, ব্রাজিল আর্জেন্টিনা অঘোষিত ফাইনাল, আমরা সেটার প্রত্যাশায় আছি। একপাশে মেসি খেলবেন, নেইমারকে আমরা মাঠে যাচ্ছি। দুইজনের নৈপুণ্য, যদিও তারা একসময় সতীর্থ ছিল বার্সেলোনাতে, পিএসজিতে, তো আশা করতেই পারি গোটা সমস্ত বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীর ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের একটা ব্যাপক দ্বিমত আছে, তাদের মধ্যে রেষারেষি আছে, সাপোর্টারদের একটা ইয়ে আছে। তো সব মিলে আসলে খেলা তো খেলাই, আমরা উপভোগটা করি কিভাবে সেটাই আসল বিষয়। আমরাও চাই ব্রাজিল সমর্থক গোষ্ঠী যারা আছি তারাও চাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে একটা এই বিশ্বকাপে যেন একটা ম্যাচ একটা দেখা হয়। আর্জেন্টিনার জেনারেশন যারা সমর্থক আছেন তারা ওয়ার্ল্ড কাপ দেখছে। আমরা একটা বিতর্ক দেখি যে হচ্ছে ব্রাজিলের সাম্প্রতিক কোনো শিরোপা নেই, এই যে একটা বিতর্ক, এটা কেটে যাক। আমরাও চাই এটা কেটে যাক এবং 5টা স্টার নিয়েছি, ইনশাআল্লাহ এবার 6টা স্টার নেব, হেক্সামিশন কমপ্লিট করব। বহুদিন যাবত আমরা শুনে আসছি হেক্সা স্বপ্ন পূরণে কতদিন আর সময় লাগবে জানি না, তবে আমরা আশাবাদী, আমরা দোয়া করি যে হচ্ছে ব্রাজিল সেই হেক্সা মিশন সামনে পূরণ করতে পারুক। এবং ব্রাজিলের খেলা যদিও হেক্সা মিশনে খুব কঠিন, এটা আপনারা আছেন, খেলা দেখেন, হয়তো যেহেতু দলকে আমরা সমর্থন করি। কোচ আনচেলত্তি কিন্তু মারাত্মক মাস্টার স্ট্রোক দেখাচ্ছে। ব্রাজিলের একটা পজিটিভ সাইড হচ্ছে কি, আনচেলত্তি কিন্তু রিয়াল মাদ্রিদে ভিনিকে কিন্তু অসাধারণ খেলিয়ে থাকেন এবং জাতীয় দলে সে আনচেলত্তি আসার পরে প্রিভিয়াস যে ম্যাচগুলো খেলছে ব্রাজিল অন্য দলের সাথে, দেখবেন ভিনিসিয়াসের পারফরম্যান্স কিন্তু ততটা উজ্জ্বল ছিল না, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ভিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তো আনচেলত্তি জানেন, হয়তো বুঝেন যে ভিনির রোলটা কি হতে পারে। তো সেদিক থেকে একটা পজিটিভ সাইড যে সে আবার নেইমারকেও দলে রেখেছে, একটা ম্যাচে নেইমারকে নামিয়েছিল আনচেলত্তি। সব মিলিয়ে আশা করব ব্রাজিল তাদের সেই নৈপুণ্যপূর্ণ খেলা দিবে। দলের সাইকোলজিক্যাল ব্যাপারটা উনি হয়তো বুঝতে পারছেন। নেইমারকে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে নেইমারকে রাখার উদ্দেশ্য হচ্ছে একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে নেইমার আছে, এটা থাকলে হয়তো দলের মধ্যে একটা উজ্জীবিত এক্সট্রা প্রেসার, এক্সট্রা একটা ইয়া থাকবে। হ্যাঁ, তো সব মিলায় ওভারঅল আনচেলত্তি একজন তো মাস্টার মাইন্ড একটা কোচ, এবং যে পারফরমেন্সগুলো দেখাচ্ছে ব্রাজিল নিঃসন্দেহে ভালো। হ্যাঁ, তবে নরওয়ের সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এটা দেখার হবে, আগে থেকেই প্রেডিকশন করা মুশকিল। হ্যাঁ, যেহেতু আমরা যদি প্রেডিকশনে যেতে চাই, প্রেডিকশনে যদি যাই, আমার ধারণা যে এটা ম্যাচ প্ল্যান ট্রাইব্রেকার যেতে পারে। গোল ব্যবধান যদি আপনি শুরুতেই যদি গোল ব্যবধান বলি, আমরা শুরুর দিকে যদি হয় তাহলে এক থাকতে পারে এবং দিন শেষে ট্রাইব্রেকার একটা আসতে পারে খেলার রেজাল্ট। আমার প্রেডিকশন। আমি যদি বলতে চাই তাহলে ব্রাজিলকে আমি এগিয়ে রাখবো এজ এ ব্রাজিল সাপোর্টার হিসেবে। আমরা নরওয়ের বিপক্ষে 2-1 গোলে খেলা নির্ধারিত সময়ের ভিতরে 2-1 গোলে আমরা উইন করব, এটা আমার প্রেডিকশন। আর্জেন্টিনা আর মিশরের যদি বলি তাহলে 3-1 আর্জেন্টিনা 3। ধন্যবাদ। প্রতিপক্ষ ভালো মেসির মতো প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার, আর্জেন্টিনা যেভাবে খেলে আসছে তারা ধারাবাহিকতা, এটা স্বীকার করে নিতে হবে। আমি ব্রাজিলের সাপোর্টার হই, আর যেটাই হোক ভালোকে ভালোই বলতে হবে। ধন্যবাদ আমাদেরকে ভালোভাবে দেখার জন্য। আমরাও আশাবাদী যে ঠিক এরকমই একটা ফলাফল হবে ইনশাআল্লাহ। বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে
প্রতিটি ম্যাচই হয়ে উঠছে আরও রোমাঞ্চকর, আরও বেশি অনিশ্চিত। সামনে অপেক্ষা করছে আরও কিছু হাই ভোল্টেজ লড়াই। সেই লড়াই শেষে আমরা আবারও ফিরে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের সঙ্গেই থাকুন।